দায়ন যখন অফিসের লিফটে ওঠে তখন তার দিকে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো বড় ধরনের অপরাধ করেছে, তাই তার দিকে সবাই এমনভাবে তাকিয়ে আছে। দাউন কারোর দিকে তাকায় না, রাগে হাত মুঠ করে রাখে। যখন সে তার অফিসে চলে আসে, অফিসেও দেখতে পায় তাকে নিয়েই আলোচনা করছিল সবাই। সবাই বলছিল এটা সে কিভাবে করতে পারে। যখন সে তার ডেস্কের কাছে যায়, দেখতে পায় যে একটি চিঠিতে লেখা আছে, যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে এই ওষুধগুলো খেতে পারো। তখন দায়নের মুখে একটু হাসি ফুটে ওঠে, সে মুচকি হাসে। অফিসের সবাইকেই আমরা দেখতে পাই দায়নের এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল। পুরো সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওই ঘোরাফেরা করছিল। কেউ যেন ভিডিও করে আপলোড করে দিয়েছে। সবাই এখানে বাজে বাজে কমেন্ট করছিল, এটা কিভাবে হতে পারে, এটা কি আসল ছেলে নাকি নকল ছেলে। এইভাবে আরও খারাপ খারাপ কমেন্ট করতে থাকে লোকজন। সে যখন কিচেনের দিকে যাচ্ছিল বা কোনো কিছু খাওয়ার জন্য বাইরের দিকে যাচ্ছিল, তখনও শুনতে পাই তার অফিসের কলিগগুলো কথা বলছিল। তারা বলছিল দায়নের তো অনেক টাকা, সে চাইলেই তার বাবাকে হেল্প করতে পারে। সে তার বাবাকে কেন হেল্প করলো না? এইভাবে কেন তার বাবাকে সে অপমান করে তাড়িয়ে দিল? এর পিছনে রহস্য কী? দায়ন বাইরে থেকে দাঁড়িয়ে সব কথা শুনে, কিন্তু সে তো কিছু বলতে পারে না, কারণ তার কাছে তো বলার কোনো কথাই ছিল না। তার বাবা কী করেছে না করেছে সে ভালো করে জানে। সবাই যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল, তখনই এখানে সয়ুন চলে আসে। সবার উদ্দেশ্য করে বলে, কারো বিষয়ে না জেনে কোনো কথা বলা উচিত না। তোমরা কি তার বিষয়ে কোনো কিছু জানো বা তার ফ্যামিলির বিষয়ে কিছু জানো? তাহলে এইভাবে কেন মন্তব্য করছো? এক কাজ করো, তোমরা ওর সামনে গিয়েই জিজ্ঞাসা করো, তাহলে সব কিছু পেয়ে যাবে, পিছনে কেন কথা বলো। তখনই এখানে দায়ুন চলে আসে, তাই সবাই এখান থেকে উঠে চলে যায়। দায়ুন গ্লাসে তার জন্য পানি ঢালছিল। যখন সে পানি ঢালে তার হাত কাঁপতে শুরু করে। সয়ুন তাকে এসে হেল্প করে আর বলে, আচ্ছা আমরা কি একসাথে লাঞ্চ করতে পারি? যেহেতু আমরা টিমমেট, তাহলে আমরা তো একসাথে খাবার খেতে পারি, তাই না? তুমি তো বলেছিলে যে আমরা টিমমেট, একসাথে যেহেতু কাজ করব, একসাথে খাবার খাওয়া তো অপরাধ না। চলো আমরা একসাথে গিয়ে খাবার খাই। তখন সে বলে, আচ্ছা খাবার তো খাবো, এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে তুমি আমার হাত ধরে রেখেছো। হাতটা তো ছাড়বে, তারপর না আমি খাবার খেতে যাব। হাত না চাইলে আমি কিভাবে খাবার খেতে যাব? তখন আমরা দুইজনকেই দেখতে পাই, তারা একসাথে খাবার খায় আর তাদের মধ্যে থাকা অনেকগুলো কথা শেয়ার করে। সয়ুন আর দায়ুন প্রথমে তাদের কাজ নিয়ে কথা বলে। তারপর সয়ুন বলে, আচ্ছা তুমি কি জিম করো? তখন দায়ুন বলে, হ্যাঁ, আমার হরর মুভি দেখা অনেক পছন্দ। যখন আমার সময় ভালো থাকে না, তখন আমি হরর মুভি দেখি আর জিম করি। এগুলো আমার অনেক পছন্দ। তখন সয়ুন বলে, আমি হরর মুভি ভয় পাই, তাই হরর মুভি দেখতে পারি না। সয়ুন বলে, একবার দেখলে ভালো লাগবে, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। তখন সয়ুনের মুখে খাবার লাগলে দায়ুন এটা পরিষ্কার করে দেয়। আর সয়ুনের হার্টবিট এতটাই তেজ হয় যে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অন্যদিকে সয়ুন দায়ুনকে বলে, এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই আমরা দায়ুনের ফোনে কল আসতে দেখি। দায়ুনকে কল করেছিল তার ছোট বোন। দায়ুনের ছোট বোন ওই পাশ থেকে কি বলে এটা আমাদের শোনানো হয় না, তবে আমরা এটা বুঝতে পারি চিন্তার কোনো কারণ ছিল। তাই দায়ুন সয়ুনকে বলে, আচ্ছা আমি নেক্সট টাইম ট্রিট দিয়ে দিব, এখন আমি যাই, আমার অনেক প্রয়োজন। তখন এখান থেকে সে চলে যায়। কিছুক্ষণ পর সিন আমরা জিমিনের বাসায় দেখতে পাই। দায়ুন গিয়ে জিমিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা কি তোমাকে কল করেছিল? দায়ুন গিয়ে জিমিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি বাবাকে টাকা দিয়েছ? তখন জিমিন বলে, হ্যাঁ, ওনার টাকার প্রয়োজন ছিল তাই আমি ওনাকে দিয়েছি, এটা তো আমি ভুল কিছু করিনি। দায়ুন বলে, তুমি খুব ভালো করে জানো বাবার সব টাকা জুয়ায় উড়িয়ে দেয়, তুমি এইভাবে টাকা দিয়ে বাবাকে ঠিক করোনি। তখন কিম বলে, কি করতাম বলো, তোমার বাবা টাকা চাইছিল, আমি যদি না দিতাম আমার কাছেই খারাপ লাগতো। আচ্ছা এখন বুঝতে পারলাম তোমার বাবাকে টাকা দেওয়া যাবে না, আজকের পর থেকে আমি কখনোই তোমার বাবাকে আর টাকা দিব না। তখন দাউন বলে, ঠিক আছে, আজকের পর থেকে এমনটা যেন না হয়। তখন তারা তাদের রিলেশন নিয়ে কথা বলে। দায়ুন জিমিনকে বলে, আচ্ছা তুমি কি ওই কিমের সাথে আবারও রিলেশনে জড়াবে? তুমি তো খুব ভালো করেই জানো কিম কেমন ছেলে, সে কী করতে পারে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই, একবার কিম একটি ছেলেকে জায়গায় মেরে দিয়েছিল। সে ছেলেটিকে এতটাই মারে যে ছেলেটির জায়গায় মারা যায়। এই ঘটনার পর থেকেই জিমিন দায়ুনকে অনেক ভয় পেত। এই জন্যই সে তার সাথে মিশতে চাইতো না। আর এই জন্য সে বলে যে, আচ্ছা দায়ুন তুমি কি আমার বাসায় থাকতে পারবে, প্লিজ আমার বাসায় থেকে যাও। সে এটা বলে দায়ুনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সিন শিফট হলে আমরা জিমিনকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। অন্যদিকে দায়ুনের যখন ঘুম ভাঙে সে চলে যায় জিমিনের কাছে। সে জিমিনকে গিয়ে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জিমিন বলে, কি কথা, বলে ফেলো।
তখন দায়ুন বলে আমি তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ করি, যখন থেকে আমাদের পরিচয় হয়েছে তখন থেকেই আমি তোমাকে পছন্দ করি। জিমিন বলে তুমি তোমার লাইন ক্রস করো না, আমি নাস্তা তৈরি করে রেখেছি, খাবার খেয়ে তুমি এখান থেকে চলে যেও, তাহলে আমি অনেক খুশি হব। জিমিন রাগ করে বাসা থেকে চলে যায়। অন্যদিকে আমরা দায়ুনকে দেখতে পাই, সে অসহায়ের মতো রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে বৃষ্টিতে ভিজে যায়, তার কি হচ্ছিল সে নিজেও বলতে পারে না। তখনই ওই জায়গায় সয়ুন চলে আসে। সয়ুন দাউনকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। দায়ুন কিছু বলার আগেই বেহুশ হয়ে যায়। তখন সয়ুন তাকে হসপিটালে অ্যাডমিট করে। হসপিটালে যখন তার হোশ ফিরে তখন আমরা দেখতে পাই সয়ুন তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। তার কাপড় শুকিয়ে রাখে, তাছাড়াও তার অনেক ভালোভাবে খেয়াল রাখে। তখন সে দায়ুনকে বলে আচ্ছা তোমার কি কোনো কিছু লাগবে। দায়ুন বলে আমি অফিসে যাব। সয়ুন বলে অফিসে যেতে হবে না, অফিসের সব কাজ আমি করে নিয়েছি, এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই নাও তোমার সোয়েটার, আমি ড্রাই করে নিয়ে এসেছি, তাছাড়া আর কিছু আনতে পারিনি। সিন চলে যায় অফিসে। অফিসে সয়ুন যখন আসে তখন দেখতে পায় দায়ুন কারোর সাথে কথা বলছিল। তখন সয়ুন দায়ুনের জন্য অপেক্ষা করে, সে এখান থেকে কোথাও যায় না। সয়ুনের কাছে এলে সয়ুন দায়ুনকে জিজ্ঞাসা করে আচ্ছা কি হয়েছে তোমার, চলো আমরা বাসার দিকে যাই। দুইজন হাঁটতে হাঁটতে গল্প করছিল। সয়ুন হায়ুনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা কি হয়েছে তোমার, তোমাকে এখনো মন খারাপ দেখাচ্ছে কেন, তোমার কি কিছু হয়েছে, চাইলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। তখনই আমরা দায়ুনকে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। দায়ুনের ফোনে কিম কল করেছিল, সেই কিমের কলটিকে ইগনোর করে কেটে দিয়ে এসএমএস করে জানায় যে আমি তোমার সাথে কথা বলতে প্রস্তুত নই, তুমি প্লিজ আমাকে আর এসএমএস করবে না। তখনই পিছন থেকে কিমের আওয়াজে আমরা শুনতে পাই, সে বলে কি বলেছ তুমি, তুমি কি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও না। তারপর সে তার কাছে এসে দাউনকে হুমকি দামকি দিতে শুরু করে, বলে কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, কালকে তুমি জিমিনের সাথেই ছিলে। তখন সে কিছু বলার আগেই তাকে বলতে শুরু করে, যদিও বা জিমিনের সাথে থেকে থাকো তাহলে আমার কোনো প্রবলেম নেই, তবে শুনে রাখো কিছু কথা বলি। এখান থেকে সে কিছু বলার আগেই সিন অতীতে চলে যায়। এখানে আমরা দেখতে পাই 7 বছর আগেই কিম তায়ুনের সাথে জোড়াজুড়ি করছিল। তার গলায় হাত দিয়ে তার গাড়ি ওঠার চেষ্টা করে, তখন তার গলায় অনেক ব্যথা পায়। তখন কিম তাকে বলে গলায় কি বেশি ব্যথা পেয়েছ। তখন তাইন বলে না তেমন ব্যথা পাইনি, তবে হালকা ব্যথা তো লাগবেই, কারণ তুমি আমার গলায় ছাপ দিয়ে ধরে রেখেছ। তখন সে বলে আচ্ছা তুমি কি কিছু খাবে। তখন তাইন বলে না আমার খিদে নেই, এখন খাবো না। তখন সে তাকে টানতে টানতে একটি জায়গায় নিয়ে যায়, বলে চলো আমার সাথে খাবার খেতে চলো, খাবার না খেয়ে তুমি কোথাও যেতে পারবে না। কিম দায়ুনকে একই প্রশ্ন বারবার করে, সে বলে তুমি কি কাল জিমিনের সাথে ছিলে। তখন দায়ুন বলে আমি তোমাকে কেন বলতে যাব, এটা হচ্ছে আমার অফিস, আমার অফিসে তুমি প্লিজ ঝামেলা করো না, এখান থেকে চলে যাও। তখন সে বলে আমি যাব কি না এটা আমার বিষয়, তোমাকে যে প্রশ্ন করেছি সেটার উত্তর আগে দাও। তখন সে বলে আমি এই উত্তর দিতে প্রস্তুত নই, আমি পারবো না তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে, এখান থেকে এক্ষুনি চলে যাও। তখনই আমরা দেখতে পাই সয়ুনের সাথে কাজ করা প্রত্যেকটি লোক এসে কিমকে স্বাগতম জানায় আর তাকে বলে স্যার আপনাকে আমাদের কোম্পানিতে স্বাগতম, আমরা জানি যে আপনি আমাদের ম্যানেজার ডিরেক্টর, প্লিজ স্যার আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, এখন আমাদের কোম্পানিটি একটু ঘুরে দেখুন। এখানে আমরা জানতে পারি যে কিম নতুন জয়েন দিয়েছে তাদের কোম্পানিতে, আর সে এখন তাদের কোম্পানিতেই কাজ করবে। অন্যদিকে ম্যানেজার এসে সবাইকে সতর্ক করে দিয়ে যায়, বলে চিন্তার কোনো কারণ নেই, তোমরা ঠিকঠাকভাবে কাজ করো তাহলেই হবে। পরের সিনে আমরা দায়ুনকে দেখতে পাই কিমের রুমে। কিম তাকে বলে তোমাকে যে প্রশ্নগুলো করেছিলাম ওইগুলোর উত্তর কেন দিলে না। তখন সে বলে আমি উত্তর দিতে প্রস্তুত নই। এখানে কিম বলে আমার কোম্পানিতে তুমি কি এইভাবে ফাঁকিবাজি করে কাজ করো। তখন সে বলে যে না আমি ফাঁকিবাজি করে কখনোই কাজ করিনি, আমি সবসময় আমার কাজের ক্ষেত্রে অ্যাডভান্স। দাংসু বলে তুমি কেন এসেছো, তুমি তো চলে গিয়েছিলে, আমরা অনেক খুশি হয়েছিলাম, এখন আবার কেন ফিরে এসেছো। তখন সে বলে যে আমি চলে যাওয়াতে তোমরা খুশি হয়েছো তাই না, আমি এই জন্যই এসেছি, তোমরা যদি দুইজন আমার কল রিসিভ করতে তাহলে আমাকে এখানে আসতে হতো না, তোমরা দুইজন থেকে কেউই আমার কল রিসিভ করোনি তাই এখানে আসতে বাধ্য হয়েছি। কালকে তুমি জিমিনের বাসায় ছিলে, একটি কথা মনে রাখবে আমাদের মধ্যে কিন্তু রিলেশন আছে, তুমি জিমিনকে কোনোভাবেই নিজের করে নিতে পারবে না, কেন তুমি জিমিনের পিছে ঘুরো। তখন সে বলে আমি জিমিনের পিছে ঘুরতে যাব কেন, একটি কথা তুমিও মনে রাখো যে তোমার আর জিমিনের রিলেশন শেষ হয়েছে,
তখন সে তার পাশে থাকা একটি কাচের জার ভেঙে ফেলে আর বলে, আমাদের রিলেশন শেষ হয়নি। ব্রেকআপের মানে তো রিলেশন শেষ হওয়া না, তাই না? আমাদের রিলেশন কখনোই শেষ হবে না। আমি জিমিনকে পছন্দ করি আর সারা জীবন করে যাব। আমাদের মধ্যে আসলে তোমার অবস্থা খুবই খারাপ করে দেব। তুমি খুব ভালো করেই আমাকে চিনো। এই ছেলেটাকে দেখে আমার কেন জানি না গুন্ডা গুন্ডা টাইপের বেশি মনে হয়, জোকার জোকার টাইপের। আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে লাগাবেন। এদিকে আমরা দায়ুনকে দেখতে পাই। দায়ুন আসলেই অনেক ভয় পায়। যেহেতু কিমজু তার মুখে হাত দিয়ে তার মুখ চেপে ধরেছিল, তাই তার অনেক ভয় লাগে তাকে দেখতে। আর অরিজিনালি দেখুন তার ফেসটাই দেখতে অনেক ভয়ানক ছিল। কিমচু বলে, তুমি খুব ভালো করেই জানো আমি কেমন টাইপের লোক, আমি কি কি করতে পারি, আর আগেও আমি কি কি করেছি তাও তুমি খুব ভালো করেই জানো। আমাকে সব রিপোর্ট খুব তাড়াতাড়ি দিবে। তখন সে বলে, আমি তোমাকে পার্সোনাল কোনো রিপোর্ট দিতে পারবো না, আমি শুধু কাজের রিপোর্ট দিব। এটা বলে আমাদের ডাংজু এখান থেকে চলে যায়। সে যখন বাহির হয় তখন আমরা দেখতে পাই তার হাত পা অনেক কাঁপছিল। তারপর সে হাঁপাতে হাঁপাতে একটি জায়গায় গিয়ে বসে। আর সে যখন একটি জায়গায় বসে তখন আমরা দেখতে পাই 7 সাল পিছনে চলে যায়। ওই যে কিমসু তো একটি লোককে মেরেছিল, তাই না? ওই লোকটিকে মারার পর আমরা দেখতে পাই দায়ুন পুলিশকে কল করেছিল আর পুলিশ স্টেশনে বসেছিল তারা দুইজন। এখানে সে তাকে উল্টাপাল্টা কথা শোনায়। কিম বলে, আমি অ্যাব্রোড যাচ্ছি লেখাপড়ার জন্য, আমাকে পুলিশ কিছুই করতে পারবে না। তখন দায়ুন বলে যে, তুমি কি আমার জন্য অ্যাব্রোড যাচ্ছ? তখন সে বলে, আমি তোমার জন্য যাব কেন, তোমার বোকামির জন্য যেতে হচ্ছে, কারণ তুমি আমার নামে পুলিশের কাছে সব কিছু বলে দিয়েছো। অন্যদিকে দায়ুন অতীতের কথাগুলো ভাবতে শুরু করে। তার মনে পড়ে যায় কিভাবে তার সাথে কী কী ঘটনা ঘটেছিল। আর জিমিনের সাথেও তার ঘটনাগুলো তার মনে পড়ে। সে আসলে জিমিনকে এসএমএসও করে, কিন্তু জিমিন তার এসএমএসের কোনো রিপ্লাই করে না। অন্যদিকে আমরা জিমিনকে দুইটি মেয়ের সাথে দেখতে পাই। কিউট দুইটি মেয়ে জিমিনকে কফি অফার করে। জিমিন আর মানা করতে পারে না। সে ওনাদের হাত থেকে কফিটা নিয়ে নেয়, তবে সে এই কফিটা খায় না, ডাস্টবিনে ফেলে দেয়। সে মানবতার খাতিরে কফিগুলো নিয়েছিল। এদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই। সোয়ুন আসলেই অনেক চিন্তিত ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারে না। সে তাদের সম্পর্কটি একদমই বুঝতে পারে না। তারা একসাথে শুয়েছিল, তাদের মধ্যে কি কোনো রিলেশন আছে, এটা তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আসলে সে জিমিন আর দায়ুনকে নিয়ে চিন্তা করছিল। তখন সে মনে মনে ভাবে, না, ওদের মধ্যে কোনো রিলেশন থাকতে পারে না, এমনি তো শুতে পারে। তারপর সে তার দাদিকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদি, কেউ যদি একসাথে শুয়ে তার মানে কি তাদের মধ্যে কোনো রিলেশন আছে, তারা কি ডেট করছে? তখন তার দাদি বলে, এটা আমি কিভাবে বলবো বলতো, তারা ডেট করতেও পারে আবার নাও করতে পারে, এমনও তো আছে তারা ফ্রেন্ডলি শুতে পারে, আর এমনও আছে তাদের মধ্যে রিলেশন থাকতেও পারে। যদি ঘটনাটি তোর পরিচিত কারোর সাথে ঘটে থাকে বা তোর যদি কোনো ভালোবাসার ম্যাটার থাকে, তাহলে তুই এক কাজ করতে পারিস, তুই যাকে ভালোবাসিস তাকে সরাসরি জিজ্ঞাসা কর, তাহলে এটার বেটার উত্তর পেয়ে যাবি। তখন সে বলে, না দাদি, এমন কিছু না, আসলে এটা সত্যিই আমার বন্ধুর বিষয়, আমি ওকে পছন্দ করি না, বা এরকম কোনো ঘটনা কখনোই ঘটবে না। অন্যদিকে আমরা দায়ুনকে দেখতে পাই। দায়ুনের বাসায় একটি পার্সেল আসে। সেই পার্সেলটি রিসিভ করার সাথে সাথে তার মনে পড়ে যায় সোয়ুনের কথা। অফিসে তো সে তার জন্য মেডিসিন রেখেছিল আর বলেছিল তার যে মেডিসিন প্রয়োজন সেজন্য ওইটাই খেয়ে নেয়। তার মানে সে হয়তো তার জন্য খাবার পাঠিয়েছে, এটা হতেও পারে, তাই সে খাবার খায়। আর তার এটাও মনে পড়ে যে সোয়ুন বলেছিল তার যখন মন খারাপ হয় সে কান্না করে নেয়, তাই দায়ুন মন খুলে কান্না করে। আর কান্না করার পর তার কিছুটা শান্তি ফিল হয়। সিন শিফট হয় তাদের অফিসে। সোয়ুন এসে দায়ুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি ঠিক আছো? তখন সে বলে, হ্যাঁ, ধন্যবাদ তোমাকে কাল রাতের জন্য, তুমি আমাকে কাল রাত অনেক কমফর্ট ফিল করিয়েছো, তুমি আমার জন্য খাবার পাঠিয়েছো, এটা আমার অনেক ভালো লেগেছে, তুমি আমাকে যেভাবে প্রায়োরিটি দিচ্ছ এমনটা কেউ কখনোই করেনি। তখন সে বলে, আচ্ছা তাহলে ভালোই হয়েছে, তোমার মন ভালো হয়েছে, এটা শোনার পর আমার অনেক ভালো লাগছে, তোমাকেও অনেক ধন্যবাদ। তখনই তাদের কাছে একটি মেয়ে আসে আর বলে, দেখো গিয়ে তোমাদের তোমাদের জন্য নোটিশ বোর্ডে একটি নোটিশ আছে, ওইটা আগে চেক করে আসো। এখানে নোটিশ বোর্ডে লেখা ছিল যে তাদের সাথে নতুন একজন জয়েন করবে। আসলে সে অন্য কেউ না, কিমচু। কিমচু তাকে এসএমএস করে জানায়, তোমাকে না বলেছিলাম সব ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য, তাহলে কেন আমাকে সব ইনফরমেশন দিলে না? আগে তো তাদের দুইজনের টিম ছিল, এখন তাদের টিম মেম্বারে কিমচুও যোগ হয়েছে। দায়ুন আর সোয়ুন বসে খাবার খাচ্ছিল। তখন সোয়ুন দায়ুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাকে কি কিছু বিষয়ে আমি প্রশ্ন করতে পারবো? তখন দায়ুন বলে, আমি জানি তুমি কিমচুর বিষয়ে প্রশ্ন করবে, আমি তোমাকে আগেই বলে দিই, কিমচু আর আমি একই ভার্সিটিতে ছিলাম, তবে আমাদের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না, বা এখনও আমাদের মধ্যে তেমন কোনো ভালো সম্পর্ক নেই। তুমি যা প্রশ্ন করার আমাকে সরাসরি করতে পারো, আমি তোমাকে সরাসরি প্রশ্নের উত্তর দিতে কমফর্ট ফিল করি। সোয়ুন দায়ুনের কথা একদম ভালোভাবেই বুঝতে পারে। তখন দায়ুন বলে যে, আচ্ছা আমি এখন আসি, কিছুক্ষণ
কিছুক্ষণ পর তোমার সাথে কথা হবে। একথা বলে সে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই দায়ন যখন একা রাস্তা দিয়ে হাঁটছিল তখন তাকে ডাক দেয় কিমচু। কিমচু তাকে ডাক দিয়ে রাস্তা আটকায় আর বলে, তোমাকে না বলেছিলাম সব ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য, তাহলে তুমি কেন দিলে না? তখন দায়ন বলে, আমি বলেছি আমি কাজের ইনফরমেশন সব কিছু তোমাকে দিয়ে দিব, তাছাড়া অন্য ইনফরমেশন দিতে পারবো না। এখানে তাদের মধ্যে কিছুটা ঝগড়ার মতোই বেঁধে যায়। সব তো ঠিকঠাক, এই কিমচুকে দেখলে কেন জানি না আমার কেমন লাগে, মনেই হয় যে সে একটু শয়তান টাইপের ছেলে বা বাজে টাইপের ছেলে, যাদেরকে কেউ পছন্দ করে না। কিমচু দায়ুনের সাথে খারাপ ব্যবহার করছিল, সব কিছু সয়ুন দেখতে পায়। তারপর সে এসে বলে যে আপনি ওর সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। তখন সে বলে, তুমি কে? সয়ুন তার পরিচয় দেয়, বলে আমরা একই সাথে কাজ করছি, একই টিমে আমরা দুইজন আছি, ওই টিমে আপনাকেও যোগ করা হয়েছে আর আমাদের কাজ অলরেডি শেষ, আপনি খুব শেষের দিকে আমাদের টিমে জয়েন হয়েছেন, যেহেতু আমাদের কাজ শেষ এখানে থাকার কোনো প্রয়োজন বোধ আমরা মনে করছি না। তারপর সয়ুন দায়ুনের হাত ধরে টানতে টানতে তাকে এখান থেকে নিয়ে চলে যায়। তখন দায়ুন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের কি সত্যিই কোনো জরুরি মিটিং আছে বা কাজ আছে? তখন সয়ুন বলে, হ্যাঁ আছে তো, থাকবে না কেন? চলো আমরা হাঁটতে হাঁটতেই না হয় ডিসকাস করে নিব কিভাবে কি কাজ করব। তখন দায়ুন বলে, আমার মনে হয় না আমাদের কোনো কাজ আছে, তুমি আমাকে বাঁচানোর জন্য এসব করেছো তাই না? তখন সয়ুন বলে, সব কিছু যেহেতু বুঝতেই পারো তাহলে জিজ্ঞাসা করো কেন? জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, এবার চলো।